তাহলে আমরা এখন আলোচনা করব বিক্রিয়া সংগঠনের তত্ত্ব। এর মানে হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া সাধারণত দুইটা নিয়ম মেনে চলে হয়, অর্থাৎ বিক্রিয়ক থেকে যে উৎপাদ হয় এই জিনিসটা দুইটা নিয়ম মেনে চলে হয়। নাম্বার ওয়ান, সংঘর্ষ তত্ত্ব হবে, এটা সংঘর্ষ তত্ত্ব। 2 নম্বর পয়েন্ট, অবস্থান্তর অবস্থা তত্ত্ব। এই দুইটা নিয়ম মেনে চলেই কিন্তু হয়। তো প্রশ্ন হচ্ছে যে সংঘর্ষ তত্ত্ব তাহলে কি জিনিস? সাধারণত সংঘর্ষ তত্ত্বের শর্ত হচ্ছে কয়টা? 3টা। তো এই শর্ত 3টা কী কী, আমরা যদি একটা বাস্তব প্রয়োগ বা উদাহরণ দিতে চাই তাহলে উদাহরণটা আমরা এইভাবে দিতে পারি যে মনে করো আমি তোমার নাক দিয়ে রক্ত ঝরাবো, তাহলে কি করতে হবে? তোমার নাকে আঘাত করতে হবে। তাহলে ন্যূনতম যে কাজটা করতে হবে, তোমার নাকে টাচ করতে হবে বা আঘাত করতে হবে। তাহলে কি প্রথম 1 নম্বর পয়েন্ট কি টাচ করতে হচ্ছে, মিনিমাম MINIMUM, মিনিমাম কি করতে হচ্ছে? মিনিমাম তোমার নাকে টাচ করতে হচ্ছে। উদ্দেশ্য কিন্তু তোমার নাক দিয়ে রক্ত ঝরানো, তাই নাকেই কিন্তু আঘাত করতে হলো। 2 নম্বর পয়েন্ট, আদৌ কি নাকে টাচ করলে রক্ত বের হবে? কখনো কিন্তু না। একটা নির্দিষ্ট শক্তিতে কিন্তু আঘাত করতে হবে বা কি টাচ করতে হবে একটা নির্দিষ্ট শক্তিতে। তাহলে নির্দিষ্ট শক্তিতে আঘাত করতে হবে, নির্দিষ্ট শক্তিতে আঘাত করতে হবে। 3 নম্বর পয়েন্ট, উদ্দেশ্য তোমার নাক দিয়ে রক্ত ঝরানো। আমি নাকে আঘাত না করে যদি হাতে আঘাত করি বা মাথায় আঘাত করি বা কোনো জায়গায় আঘাত করি তাহলে কিন্তু নাক দিয়ে রক্ত ঝরবে না। তার মানে কি নির্দিষ্ট দিকেই তোমার নাকের মধ্যেই আঘাত করতে হবে, পিছনে মাথার পিছনে আঘাত করলে হবে না। সুতরাং নির্দিষ্ট দিকেই কিন্তু আঘাত করতে হবে, নির্দিষ্ট দিকেই কিন্তু আঘাত করতে হবে। তাহলে আমরা যদি আবারও রিপিট করি কি আমরা বললাম যে আমি তোমার নাক দিয়ে রক্ত ঝরাবো। তো শর্ত 3টা কি? ন্যূনতম তোমার নাকে আমাকে আঘাত করতে হবে বা টাচ করতে হবে। যা হোক, 2 নম্বর পয়েন্ট কি বললাম? একটা নির্দিষ্ট শক্তিতে আমাকে করতে হবে, খালি টাচ করলেই কিন্তু আঘাত হবে না, রক্ত বের হবে না। 3 নম্বর পয়েন্ট, একটা নির্দিষ্ট দিক থেকে আমাকে আঘাত করতে হবে। রক্ত ঝরাবো আমি নাক থেকে আর আঘাত করলাম আমি পিছনে মাথায়, তাহলে কিন্তু হবে না। সুতরাং এই 3টা কথা কিন্তু আমাদের ঠিক আছে। এখন এগুলো যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে চিন্তা ভাবনা করি আমরা, তো বিক্রিয়কের মধ্যে অণুপরমাণু থাকে, তাই না রে? তাহলে বিক্রিয়কগুলোর মধ্যে ন্যূনতম কি সংঘর্ষ হইতে হবে। তাহলে 1 নম্বর পয়েন্ট কী হবে? আমরা যদি রাসায়নিক বিক্রিয়া নিয়ে চিন্তা করি যে বিক্রিয়কগুলোর মধ্যে ন্যূনতম সংঘর্ষ হইতে হবে। অণুগুলোর মধ্যে আঘাত শব্দ বলা যায় কিন্তু কেমিস্ট্রির সাথে মানানসই না সেটা, আঘাত শব্দটা। সংঘর্ষ শব্দটা কিন্তু মানানসই কেমিস্ট্রির সাথে। তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা লিখতে পারি বিক্রিয়কগুলোর অণুপরমাণুর মধ্যে ন্যূনতম সংঘর্ষ হইতে হবে। 2 নম্বর পয়েন্ট, নির্দিষ্ট শক্তিতে সংঘর্ষ হইতে হবে। কেন? কারণ এই যে H2 + I2 থেকে আমাদের তৈরি হয় 2HI। এটা কিভাবে তৈরি হয়? হাইড্রোজেনটা এইভাবে আছে, আবার আয়োডিনটাও এইভাবে আছে, তারপরে আমাদের তৈরি হয় 2HI তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে এখানে বন্ধন শক্তি নামে কিছু একটা শক্তি আমরা পড়ছিলাম এসএসসি কেমিস্ট্রি অধ্যায় নাম্বার 8-এ। তো এর বন্ধন শক্তি সাপোজ কথার কথা 500 কিলোজুল। এর বন্ধন শক্তি 500 কিলোজুল। একে যদি আঘাত করা হয় 490 কিলোজুল, এই বন্ধনটা কি ভাঙবে? ভাঙবে না। 500 কিলোজুল বা তার বেশি দিতে হবে, তাহলে কিন্তু ভাঙবে। এই কারণে এইখানে 500 কিলোজুল শক্তি দিয়ে এটাকে সেপারেট করতে হবে। তার মানে বোঝা গেল নির্দিষ্ট শক্তিতেই অণুপরমাণুগুলোর মধ্যে আঘাত করতে হবে বা সংঘর্ষ করাইতে হবে, তাহলে কিন্তু মোটামুটি কাজটা ক্লিয়ার হবে। এখন 3 নম্বর পয়েন্ট যেটা বলা হচ্ছে যে নির্দিষ্ট দিকে কিন্তু সংঘর্ষ বা আঘাত করতে হবে। কেন নির্দিষ্ট দিকে বলা হচ্ছে? ওই যে নাকের উদাহরণটা দিলাম, যে ওটা তো বাস্তব ক্ষেত্রে দিলাম। কেমিস্ট্রির ক্ষেত্রে কি দিব? কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা এসএসসি কেমিস্ট্রি অধ্যায় 11-তে পড়ছিলাম 9-10-এ যে অ্যালকেন টপিক পড়ার সময় আমরা বলছিলাম যে মিথেনের ক্লোরিনেশন আমরা পড়ছিলাম, মিথেনের ক্লোরিনেশন পড়ছিলাম আমরা।
বা হ্যালোজেনেশন পড়ছিলাম, যেটাকে হ্যালোজেনেশন বলে, এই বিক্রিয়াটা আমাদের তৈরি হচ্ছিল এইরকম CH3Cl এবং তৈরি হচ্ছিল HCl। যারা পড়াশোনা করছে তারা বলতে পারবা যে এই বিক্রিয়াটা টোটাল 4টা ধাপে সম্পন্ন হচ্ছিল। শেষ ফিনিশিংয়ের আগের ফিনিশিংয়ে ছিল এরকম একটা বিক্রিয়া, CH-Cl3 তারপরে Cl2 থেকে তৈরি হচ্ছিল CCl4 আর HCl। আবারও বলতেছি, আমি শেষ ফিনিশিংয়ের বিক্রিয়াটাই করতেছি আমি 4 নম্বর বিক্রিয়াটা। এই বিক্রিয়াটা 4টা ধাপে সম্পন্ন হয়। রেফারেন্স SSC কেমিস্ট্রি অধ্যায় 11 হ্যালোজেনেশন যে বিক্রিয়াটা। তো আমি এই বিক্রিয়াটা নিয়ে এখন একটা উদাহরণ দিব, যেই উদাহরণটা মিল পাবো আমরা 3 নাম্বার পয়েন্টের সাথে। তো এই উদাহরণটাকে যদি আমি এইখানে হাত দিয়ে লিখতে চাই, কি আছে এটার নাম কি জানো? ক্লোরোফর্ম বা ক্লোরোমিথেন যেটাকে বলে, ক্লোরোফর্ম আমরা বলি। তো দেখো, কার্বন, এখানে একটা H দিলাম, তারপরে এখানে একটা Cl দিলাম, এখানে একটা Cl দিলাম, এখানে একটা Cl দিলাম। দেখো তো CH-Cl3 হইল কি না? এটা কিন্তু ঠিক আছে। এর সাথে আমরা কাকে দিব? ক্লোরিনকে। আমি ক্লোরিনকে এইভাবে লিখলাম, ক্লোরিন গ্যাসকে। এখন কথা হচ্ছে যে আমাদের বিক্রিয়াটা হয় কি CCl4, অর্থাৎ একটা Hকে সে বের করে নিয়ে আসে। তো বের করে নিয়ে আসতে গেলে এই বন্ধনটাকে তাকে ভাঙতে হবে। এখন একটা ক্লোরিন যদি এই দিক দিয়ে যায়, সহজে কিন্তু যাইতে পারবে না। কেন পারবে না? আমরা জানি এই ক্লোরিনের সাইজগুলো অনেক বড় বড়, তিনটা শক্তি স্তর পাই। আর এখানে কয়টা শক্তি স্তর পাই? একটা। এখন এই সাইড দিয়ে যখন সে ঢুকতে যাবে তখন সে বাধা প্রাপ্ত হবে, যে বাধাটাকে বলি আমরা স্থানিক বাধা বা স্টেরিক বাধা। তো এই স্টেরিক বা স্থানিক এই শব্দগুলো পাইছিলাম আমরা জৈব রসায়ন অধ্যায় নাম্বার 2 সেকেন্ড পেপার SN1 SN2 ওই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে। সুতরাং এই একটা ক্লোরিন এই দিক দিয়ে সে ক্লোরিনের এই বন্ধনটাকে আঘাত করতে পারবে না, এখানে সে বাধা প্রাপ্ত হবে। তাহলে উচিত হতো সে যদি এই সাইড দিয়ে আসে তাহলে কিন্তু আঘাত করতে পারবে। সুতরাং বাংলা কথা কি বোঝা গেল? নির্দিষ্ট দিকে আঘাত করতে হবে। যেটা আমি নাক দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম যে আঘাত করব আমি নাকে, নাক দিয়ে আমি রক্ত ঝরাবো, আমি পিছনে আঘাত করলে কিন্তু হবে না। সুতরাং এটা একটা পারফেক্ট এক্সাম্পল হইতে পারে। তারপরে এই ক্লোরিনটা একে আঘাত করে এই বন্ডটাকে সেপারেট করে দিল, অর্থাৎ এখানে একটা ক্লোরিন ঢুকলো, Hটা বের হয়ে গেল। সুতরাং HCl মিলে HCl হয়ে গেল, আর একটা ক্লোরিন এখানে ঢুকে গেল। সুতরাং CCl4 কার্বন টেট্রাক্লোরাইডে পরিণত হইল। পরীক্ষা যেটা আসবে, সংঘর্ষ তত্ত্বের শর্ত কয়টি? অ্যান্সার হবে 3টি। MCQ, সংঘর্ষ তত্ত্বের শর্ত 9 কোনটি? এই 3টার বাইরে যে কোনো একটা অপশন দিবে। এখন পরীক্ষায় তুমি এগুলো লিখবা কি? জি না, পরীক্ষায় এগুলো সুন্দর করে গুছাই লিখতে হবে। আমরা তো এগুলো বুঝার জন্য টাচ বা আঘাত টাঘাত এগুলো শব্দ ইউজ করছি। আমরা আঘাত শব্দ ইউজ না করে সংঘর্ষ বলবো, বা আরেকটু ভাষায় বলবো যে সংঘর্ষ কি উৎপাদগুলোর মধ্যে হয় না বিক্রিয়কগুলোর মধ্যে হয়? বিক্রিয়কগুলোর মধ্যে হয়। বিক্রিয়কগুলোর মধ্যে হয়েই তো উৎপাদে পরিণত হয়। তো আমরা নিজের ভাষায় সুন্দর করে লিখবো যে আমাদের বিক্রিয়কগুলোর অণুপরমাণুর মধ্যে ন্যূনতম সংঘর্ষ হতে হবে। 2 নাম্বার পয়েন্ট, নির্দিষ্ট শক্তিতে সংঘর্ষ হইতে হবে। 3 নাম্বার পয়েন্ট, নির্দিষ্ট দিকে সংঘর্ষ হইতে হবে। এই 3টা যদি আমরা এই গল্পের সাহায্যে মনে রাখতে পারি তাহলে আশা করা যায় MCQ আমাদের সহজ হবে এবং আমাদের আটকাইতে পারবে না, এইটুকুই বিশ্বাস করি আমরা। 1 নাম্বারটা ন্যূনতম সংঘর্ষ হইতে হবে অণুপরমাণুগুলোর মধ্যে, অর্থাৎ অণুপরমাণুগুলোর মধ্যে যুক্ত হয়েই তো আমাদের উৎপাদ তৈরি হয় না? তাহলে ন্যূনতম অণুপরমাণুগুলোর মধ্যে সংঘর্ষ আঘাত যেটা বলে ওইগুলা হইতে হবে। তো ইয়েস, বিক্রিয়ক অণুপরমাণুগুলোর মধ্যে ন্যূনতম সংঘর্ষ হতে হবে। বিক্রিয়ক অণুপরমাণুগুলোর মধ্যে ন্যূনতম সংঘর্ষ হতে হবে। বিক্রিয়ক অণুপরমাণুগুলোর মধ্যে ন্যূনতম সংঘর্ষ হতে হবে। উৎপাদ তো বলা যাবে না, উৎপাদ বলা যাবে রে। আমরা তো বিক্রিয়ক ওরা ধাক্কাধাক্কি করার পরেই তো উৎপাদ নামে কিছু একটা জিনিস তৈরি হয়। 2 নাম্বারটা নির্দিষ্ট শক্তিতে সংঘর্ষ হইতে হবে। নির্দিষ্ট শক্তিতে সংঘর্ষ হইতে হবে। নির্দিষ্ট শক্তিতে সংঘর্ষ হতে হবে। 3 নাম্বার, নির্দিষ্ট দিকে সংঘর্ষ হইতে হবে। নির্দিষ্ট দিকে সংঘর্ষ হইতে হবে। তো এই হচ্ছে আমাদের
সংঘর্ষ তত্ত্ব। আমরা এখন তাহলে আলোচনা করব অবস্থান্তর অবস্থা তত্ত্ব। আমরা দেখে আসলাম যে বিক্রিয়া সংগঠনের তত্ত্ব কয়টা? দুইটা। প্রথম পয়েন্ট ছিল আমাদের সংঘর্ষ তত্ত্ব, যেটা আমরা আলোচনা করে আসলাম। দ্বিতীয় পয়েন্ট ছিল অবস্থান্তর অবস্থা তত্ত্ব। তো এই জিনিসটা কি, এটা বোঝার জন্য আমরা যে জিনিসটা মনে রাখবো, এই চিত্রটা একটু মনে রাখার চেষ্টা করব। এটাকে বলে বিক্রিয়ার ধারা বা বিক্রিয়ার অগ্রদূত বা ক্রম, যেটা বলে বিক্রিয়ার ধারা, আর এটা হচ্ছে এনার্জি, ENERGY, এনার্জি। এটা হচ্ছে এনার্জি। তো অবস্থান্তর অবস্থা তত্ত্ব হচ্ছে আমাদের সাধারণত বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, এটা আমরা জানি। তো আপাত দৃষ্টিতে মনে হয়, সরাসরি মনে হয় বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়, কিন্তু না। বিষয়টা হচ্ছে যে বিক্রিয়কগুলো একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করতে হয়। বিক্রিয়কগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করতে হয়, তারপরে ওই বিক্রিয়ক অণুগুলো উৎপাদে কনভার্ট হয়ে যায়। আবারও বলতেছি, বিক্রিয়কগুলো সরাসরি উৎপাদে হয় না, উৎপাদে কনভার্ট হয় না। বিক্রিয়কগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি আগে অর্জন করতে হয়। যদি অর্জন করতে পারে, যারা যেসব বিক্রিয়ক পারবে, সব বিক্রিয়ক পারে না। যার কারণে তো আমরা বলি যে সকল বিক্রিয়ক উৎপাদে কনভার্ট হয় না। যে সকল বিক্রিয়ক ওই নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করতে পারবে, সেই সকল বিক্রিয়কে কিন্তু তোমার কি উৎপাদে কনভার্ট হবে। এবং ওই নির্দিষ্ট পরিমাণ শক্তিকে কিন্তু আমরা বলি সক্রিয়ণ শক্তি। ওই নির্দিষ্ট পরিমাণ শক্তিকে বলি কিন্তু আমরা সক্রিয়ণ শক্তি। সংক্ষেপে আমরা ইএ দ্বারা প্রকাশ করি। ইএ মানে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, ACTIVATION, অ্যাক্টিভেশন এনার্জিকে আমরা সক্রিয়ণ শক্তি বলি। জ্ঞানমূলকে খুব আসে সক্রিয়ণ শক্তি কি, জ্ঞানমূলকে খুবই আসে কিন্তু। তাহলে সক্রিয়ণ শক্তি কী জিনিস? একটু বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বিক্রিয়কগুলোকে অর্জন করতে হয়। বিক্রিয়কগুলোকে উৎপাদে পরিণত হতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি তাদেরকে অর্জন করতে হয়। লিখতেছো কি? তাহলে লিখো, বইয়ে কিন্তু সংজ্ঞা ছিল এটা। যাই হোক, তাহলে বিক্রিয়কগুলোকে উৎপাদে কনভার্ট হইতে গেলে বিক্রিয়কগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করতে হয়। বিক্রিয়কগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করতে হয়। সেই নির্দিষ্ট পরিমাণ শক্তিকেই বলে সক্রিয়ণ শক্তি। তুমি ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাবা, তোমার একটা কোয়ালিফিকেশন লাগবে না? কি সেটা কোয়ালিফিকেশন? ইন্টারমিডিয়েট পাস লাগবে। এটা একটা কন্ডিশন দেওয়া আছে, ইন্টারমিডিয়েট পাস লাগবে, তারপরেই তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। ঠিক তেমনইভাবে বিক্রিয়কগুলোকে উৎপাদে পরিণত হতে গেলে বিক্রিয়কগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করতে হয়, একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করতে হয়। এবং ওই নির্দিষ্ট পরিমাণ শক্তিটাকে বলতেছি আমরা সক্রিয়ণ শক্তি, আর বাংলায় বলতেছি আমরা বাংলা সক্রিয়ণ শক্তি, আর ইংরেজিতে বলি আমরা অ্যাক্টিভেশন এনার্জি। ইংরেজিতে বলি আমরা অ্যাক্টিভেশন এনার্জি। আবারও রিপিট করি, বিক্রিয়কগুলোকে উৎপাদে পরিণত হতে গেলে বিক্রিয়কগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করতে হয়। ওই নির্দিষ্ট পরিমাণ শক্তিকে আমরা সক্রিয়ণ শক্তি বলি, ইংলিশে বলি আমরা অ্যাক্টিভেশন এনার্জি। সংজ্ঞা লিখছো, ভালো কথা, এদিকে তাকাইতে হবে। তাকাও, দেখো এখানে একটা আমরা পাহাড় পর্বত দেখতে পাচ্ছি। এই তাকাইতে হবে, এদিকে তাকাও। এখানে একটা পাহাড় পর্বত দেখতে পাচ্ছি। সুতরাং এই জিনিসগুলো, এই পাহাড় পর্বত যদি পার হইতে পারে, এই পুল সেরাত যদি পার হইতে পারে, তাহলেই সে জান্নাতে যাবে, না হলে সে জান্নাতে যেতে পারবে না। এই পুল সেরাত পার হইতে গেলে তাকে শক্তি বলতে নেক আমল করতে হবে, নামাজ কালাম পড়তে হবে। সেই নেক আমল নামাজ কালামটাকে বলতেছি আমরা সক্রিয়ণ শক্তি, রসায়নের ভাষায়। তাহলে এরা যদি নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করতে পারে, তবেই এরা উৎপাদে কনভার্ট হবে। এই পাহাড়ের চূড়া অতিক্রম করতে পারবে, নতুবা কিন্তু পারবে না। এই পাহাড়ের চূড়াটাকে অনেক সময় এনার্জি হিল বলা হয়। হিল মানে পর্বত, এনার্জি মানে শক্তি। বাংলায় বলা হয় শক্তি পর্বত। কি বলা হয়? শক্তি পর্বত বা এনার্জি হিল, শক্তি পর্বত, এই জিনিসটাকে বলা হয়। এখন আমার কথা হচ্ছে, এইখানে দিলাম আমি শক্তি, এই ওয়াই অক্ষ বরাবর শক্তি দিছি আমি, শক্তির মান টান কিছুই দেয়নি আমি।
শক্তির মান টান কিছুই দেয়নি। যদি দেই আমি 10, 20, 30, 40, 50, 60, সুতরাং এই উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে যদি এই বিক্রয়গুলো 60 কিলোজুল শক্তি অর্জন করতে পারে তবেই তারা মোটামুটি উৎপাদে পরিণত হওয়ার জন্য স্বাবলম্বী হইতে পারে। 60 কিলোজুল যদি 50 হয় তাহলে কিন্তু পারবে না। 50 হলে পারবে, দেখে চিন্তা করে কত লাগবে। এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি 60 কিলোজুল এই বিক্রয়গুলোকে অর্জন করতে হবে, তাহলেই মোটামুটি এরা উৎপাদে পরিণত হওয়ার জন্য বিবেচিত হবে। এখন এই জায়গায় যে জিনিসটা ঘটে, এই জায়গাটাতে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে এরকম যে মনে করো যে কি বলবো, এই ছেলেটা অন্য একজনের সাথে এর সম্পর্ক ছিল, ডে বাই ডে সেই সম্পর্ক নষ্ট হওয়া শুরু করতেছে, ভাঙতে শুরু করতেছে। তার কারণ কি, এ অন্য একজনের প্রতি আসক্ত প্রবণ, অন্য একজনকে সে পছন্দ করে বা অন্য একজনের সাথে এখন সম্পর্ক হচ্ছে। তাহলে নতুন জনের সাথে সম্পর্ক ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে এবং পুরাতন জনের সাথে ডে বাই ডে সম্পর্ক কমে যাচ্ছে, মানে নষ্ট হচ্ছে, ঝগড়া হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে কিন্তু। তো বিষয়টা কিন্তু এখানেই এরকমই কিছুটা। যেমন এই যে এখানে দেখো, এই জায়গাতে আমি যদি SO4কে রাখি, ডে বাই ডে আমার এই জিঙ্কের সাথে নতুন সম্পর্কে তারা যুক্ত হতে চাচ্ছে এবং ডে বাই ডে কপারের সাথে সম্পর্ক ভাঙতে শুরু করতেছে। অর্থাৎ সম্পর্ক কারোর সাথে ভাঙতেছে, কারোর সাথে তৈরি হচ্ছে নতুন করে। এই যে কন্ডিশন, এই যে পজিশন, এই সিস্টেমটাকে বলা হয় অবস্থান্তর অবস্থা বা আরেকটা বিকল্প নাম সক্রিয়ণকৃত জটিল গঠন অবস্থা। সক্রিয়ণকৃত জটিল গঠন অবস্থা। তাহলে আচ্ছা, তাহলে এটার নাম কি হচ্ছে? সক্রিয়ণকৃত জটিল গঠন অবস্থা, অথবা আরেকটা বলতে পারি অবস্থান্তর অবস্থা। আর পুরো জিনিসটাকে অবস্থান্তর অবস্থা তত্ত্ব বলা হচ্ছে। তো যদি আমাদের ভাইবা বোর্ডে কখনো জিজ্ঞাসা করে অবস্থান্তর অবস্থা কি, তখন আমরা বলবো স্যার দেখেন, বিক্রিয়ক এবং উৎপাদ একবারে কিন্তু হয় না। সাধারণত বিক্রিয়কগুলোকে একটা শক্তি, নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করতে হয়, যেটা আমরা জানি সক্রিয়ণ শক্তি। তো যদি সক্রিয়ণ শক্তি এখানে বা যদি সর্বোচ্চ শক্তি বা এখানে 60 হয়, তাহলে এই পয়েন্টের মধ্যে কারোর সাথে বন্ধন ভাঙা শুরু হবে, কারোর সাথে বন্ধন গড়া শুরু হবে। এই পজিশনটাকে বলা হয় সক্রিয়ণকৃত জটিল গঠন অবস্থা অথবা অবস্থান্তর অবস্থা। তারপর একটা পর্যায়ে কপারের সাথে বন্ধন ছিন্ন হয়ে গিয়ে কপার সেপারেট হয়ে যাবে এবং জিঙ্ক সালফেটের সাথে যুক্ত হয়ে নতুন যৌগ তৈরি করলো। সুতরাং এই নির্দিষ্ট পরিমাণে শক্তি অর্জন করলো, এই জিনিসটাকে বলতেছি আমরা অ্যাক্টিভেশন এনার্জি। এই পজিশনটাকে EX দ্বারা প্রকাশ করা হয়। এই পজিশনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? EX। আমরা একটু পরে যাব যদিও বা। এই পজিশনটাকে EX বলা হয়। আর এই যে বিক্রিয়কটাকে অনেক সময় EA দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের E আর বড় হাতের A। আর অ্যাক্টিভেশন এনার্জিকে প্রকাশ করা হয় E, এটাও EA কিন্তু এই এটা হবে ছোট হাতের, এই এটা কিন্তু বড় হাতের। অর্থাৎ এটাকে আমরা বিক্রিয়ক বোঝাচ্ছি। অনেক সময় EA এর পরিবর্তে অনেকেই ER দ্বারা প্রকাশ করে। কেন? আর মানে রিয়াক্ট্যান্টের বাংলা অর্থ বিক্রিয়ক। অনেকে এখানে ER ইউজ করে, অনেকে আবার EA ইউজ করে। এটা অবশ্যই বড় হাতের, ছোট হাতের দিলে তো এক সক্রিয়ণ শক্তি অ্যাক্টিভেশন এনার্জি হয়ে গেল। তাহলে তুমি EA ইউজ করতে পারো অথবা ER ইউজ করতে পারো। EA বা ER অন্য কিছু নয়, কি? বিক্রিয়ক। EA বা ER কি রে? অন্য কিছু না। কি এগুলা? বিক্রিয়ক বুঝাচ্ছি আমি। আবার অনেকেই উৎপাদটাকে EB দ্বারা প্রকাশ করে, অথবা অনেকেই এই EB এর পরিবর্তে EP প্রকাশ করে। P মানে প্রোডাক্ট। অর্থাৎ এই উৎপাদকে অনেকেই ER অথবা EP দ্বারা প্রকাশ করে, আর বিক্রিয়কে অনেকেই অনেক সময় EA বা ER দ্বারা প্রকাশ করে। আর এই যে সর্বোচ্চ চূড়া, এটাকে প্রকাশ করে EX দ্বারা। আমরা অ্যাক্টিভেশন এনার্জিটা এইভাবে প্রকাশ করব, একটু তাকাইতে হবে। EA মানে অ্যাক্টিভেশন এনার্জি, তাই না রে? এই অ্যাক্টিভেশন এনার্জি আমরা সবসময় অলওয়েজ হিসাব করব। সর্বোচ্চ চূড়া কি নাম? EX।
আর বিক্রিয়ক নাম কি ইএ। তাহলে এই উদাহরণে আমরা অ্যাক্টিভেশন এনার্জি পাবো কত, ইএক্স মানে কত, ইএ মানে কত, ইএ মানে বি, এটা কিন্তু 20, হ্যাঁ ইএ মানে 20। তাহলে আমরা যদি একটু হিসাব নিকাশ করে দেখি, এখানে আমরা অ্যাক্টিভেশন এনার্জি পাবো কিন্তু 20 কিলো জুল। এ বোঝা গেছে? সব সময় হিসাব করবো আমরা ইএক্স মাইনাস ইএ। ই এর জায়গায় অনেক সময় ই আরও থাকতে পারে, বুঝুনি? আমি ইয়া করাইলাম, কোশ্চেনে আসছে ইয়ার, ঝামেলা যেন না পড়তে হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং এইটুকু অংশ কিন্তু তোমার ইএ, অর্থাৎ আমি যদি বোঝাতে যাচ্ছি এইটুকু অংশ কিন্তু আমার ইএ, পুরোটাই না কিন্তু, অলওয়েজ হিসাব করতে হবে এখান থেকে এখানে। সুতরাং এই উদাহরণটাতে যদি আমরা 60 কিলো জুল না দিয়ে 59 কিলো জুলে আসতাম, তাহলে কিন্তু এই অবস্থান্তর অবস্থা তত্ত্বটা বা অবস্থান্তর অবস্থা পজিশনটা কিন্তু পেতাম না। 60 কিলো জুলই হইতে হবে, তারপরে আমাদের ধীরে ধীরে উৎপাদে কনভার্ট হবে। আরেকটা কথা, তো আমি বললাম কি, উৎপাদকে অনেক সময় ইপি দ্বারা প্রকাশ করা হয় অথবা ইবি দ্বারা প্রকাশ করা হয়। এখান থেকে আরেকটা যেভাবে প্রশ্ন আসতে পারে যে বিক্রিয়াটি তাপ উৎপাদী না তাপ হারি, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো তাপ উৎপাদী না তাপ হারি এটা বোঝার উপায় কি, অলওয়েজ হিসাব করব এইভাবে, ডেল্টা এইচ মানে এনথালপির পরিবর্তন, বা বাংলায় তো এনথালপি বলি, বা বাংলা আরেকটা বলা যায় তাপের পরিবর্তন। তো এনথালপি যদি নেগেটিভ আসে তাহলে কি হয়, তাপ উৎপাদ, এনথালপি যদি নেগেটিভ হয় তাহলে তাপ উৎপাদী, আর এনথালপি যদি পজিটিভ হয় তাপ হারি। প্রমাণ দেখো, এইখানে ধরে নিলাম আমি 30, ধরে নিলাম উৎপাদটা শক্তিগত 30, বিক্রিয়ক কত, আর ডেল এস বের করার নিয়ম ইবি মাইনাস ইএ, ইবি মাইনাস ইএ। তাহলে চেক করে দেখো, 30 মাইনাস 20, 30 মানে কি রে, ইবি, এই যে পাইলাম এখানে 30 ধরে নিছি আমি, আর ইএ মানে এই যে বক্সটা আমি বুঝাচ্ছি 20, তাহলে এখানে পাচ্ছি আমি 10, এবং সেটা পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। তাহলে ডেল এসটা যদি পজিটিভ হয় তাহলে সেটাকে আমরা তাপ হারি বলি। সুতরাং এই উদাহরণটা হচ্ছে একটা তাপ হারির এক্সাম্পল উদাহরণ, এই উদাহরণটা তাপ হারির এক্সাম্পল। এইখান থেকে যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে ইএ বের করা কাজে লাগবে, পরীক্ষা আসবেই আসবে। 2 নম্বর পয়েন্ট, ডেল্টা এস বের করতে বলবে, আসবেই আসবে। 3 নম্বর পয়েন্ট, গ্রাফ থেকে চিত্র থেকে বলে দিতে হবে বিক্রিয়াটি তাপ উৎপাদী না তাপ হারি। বোঝা গেছে? তো আমরা এখন তাপ উৎপাদী না তাপ হারি এই জিনিসটা নিয়ে আবারও আলোচনা করব। তো আপাতত এই অবস্থান্তর অবস্থা তত্ত্বটা আমরা ফিনিশিং টেনে তাপ উৎপাদী তাপ হারি টপিকে যাচ্ছি, এবং এই গ্রাফ দিয়ে আমরা ব্যাখ্যা করব কোনটা তাপ উৎপাদী কোনটা তাপ হারি ব্যাখ্যা করব। ঠিক আছে? তো আমরা এটা এখানেই শেষ করলাম। আমরা এখন তাপ উৎপাদী তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়ণ শক্তির হিসাব করব। আমরা একটু আগে আলোচনা করে আসলাম অবস্থান্তর অবস্থা তত্ত্ব, সক্রিয়ণ শক্তি কিভাবে বের করতে হয়, ডেল্টা এইচ কিভাবে বের করতে হয়, সবগুলো কিন্তু বের করে নিয়ে আসলাম। এখন চিত্রের সাহায্যে আবারও একটু গবেষণামূলক চিন্তাভাবনা করব যে কিভাবে একটা বিক্রিয়া তাপ উৎপাদী হচ্ছে, কিভাবে একটা বিক্রিয়া তাপ হারি হচ্ছে। ছোটবেলায় পড়ে আসছে যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় সেটা নাকি তাপ উৎপাদী, যে বিক্রিয়া তাপ শোষিত হয় সেটা নাকি তাপ হারি। প্রমাণ কিন্তু আমরা পাইনি, আমাদের বইগুলোতে ছিল না। এখন আমরা প্রমাণ দেখব কেন তাপ উৎপাদী হচ্ছে আর কেনই বা তাপ হারি হচ্ছে এবং কেন হচ্ছে। দেখো, আমি এখানে একটা গ্রাফ আঁকবো, এরকম এক্স অক্ষ বরাবর রাখবো আমি বিক্রিয়ার ধারা, বিক্রিয়ার মানে ক্রম যেটাকে বলতেছে আমি, বিক্রিয়ার ধারা, আর এই ওয়াই অক্ষ বরাবর রাখতেছে আমি শক্তি, ENERGY, এটা হচ্ছে শক্তি আর এটা হচ্ছে বিক্রিয়ার ধারা। এখন আমার কে দেখতে হবে যে তোমার এই উদাহরণটাতে যদি আমি এইরকম একটা জিনিস এঁকে দেই এবং আমাদের আগের থিওরি অনুযায়ী এটাকে যদি আমরা EA বলি, এটাকে যদি আমরা EB বলে থাকি, এবং আমরা যদি এখানে একটা শক্তি দিয়ে দেই, মানগুলো দিয়ে দেই, যেমন এখানে 10, এখানে দিলাম 40, এখানে দিলাম 60, তারপর এখানে যদি দিই আমি মনে করো যে 90, তাহলে 10টা আমি আরেকটু পরে দিই, 10টা আমি আরেকটু এইখানে দিলাম মনে করো 10,
তাহলে এই যে ইয়াগুলো মানগুলো এগুলো দ্বারা আমি কি বুঝাচ্ছি? এগুলো দ্বারা আমি শক্তি বুঝাচ্ছি। ই এ দ্বারা কি বুঝাচ্ছি? বিক্রিয়ক বুঝাচ্ছি। ই বি দ্বারা কি বুঝাচ্ছি? উৎপাদ। আর ই এক্স দ্বারা বুঝাচ্ছি আমি সর্বোচ্চ শক্তি। এখানে ই এক্স আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করে আসলাম যে ই এক্স বা মানে ই এ বের করব কিভাবে, মানে সক্রিয়ণ শক্তি। এই সক্রিয়ণ শক্তিটা আমরা বের করব কিভাবে? ই এ আমরা বের করার বুদ্ধি কি জানি? ই এক্স মাইনাস ই এ। এই ই এ আর এই ই এর মধ্যে পার্থক্য কি? এটার দ্বারা কি বুঝাচ্ছি? আর এটা দ্বারা কি বুঝাচ্ছি? বিক্রিয়ক বুঝাচ্ছি। আর এটা সর্বোচ্চ চূড়া বুঝাচ্ছি, তাই না? অর্থাৎ 90 কিলোজুল পর্যন্ত না আসলে এখানে কিন্তু বিক্রিয়কগুলো ভেঙে যাবে না, এটা বুঝাচ্ছি আমরা। সুতরাং ইএক্স পাচ্ছি কত? ইএক্স এর মান কত বলো? ইএক্স এর মান হচ্ছে 90। ই এ এর মান কত? 40। পাচ্ছি আমরা 50। 50 পাচ্ছি না রে? 90 আর 40-এ 90 মাইনাস 40 হচ্ছে 50 কিলোজুল পাচ্ছি আমরা। তো এই শক্তিটাকে কি যেন বলি? সক্রিয়ণ শক্তি। সুতরাং এই অংশটা হচ্ছে ই এ, যার মান পাইলাম আমরা এই উদাহরণটার জন্য 50 কিলোজুল পাইলাম। ঠিক আছে, এখন আমরা যদি বের করতে চাই ডেল্টা এইচ যদি বের করতে চাই কিভাবে যেন বের করে? সূত্র কি? ইবি মাইনাস ইএ। এটার বাংলা যদি অনুবাদ করি তাহলে বলবো উৎপাদ মাইনাস বিক্রিয়ক। আমরা মানের দিকে তাকাবো, এটা তো উৎপাদ আমরা বুঝাইছি, তাই না? আলোচনাটা করে আসলাম কিছুক্ষণ আগে। সুতরাং উৎপাদ কত? 10। উৎপাদ পাইলাম 10, বিক্রিয়ক পাচ্ছি কত? 40। তাহলে পাচ্ছি কত? মাইনাস 30। ডেল্টা এইচ নেগেটিভ হলে কোন বিক্রিয়া হয়? তাপ উৎপাদী। ডেল্টা এইচ নেগেটিভ হলে তাপ উৎপাদী বিক্রিয়া হয়। সুতরাং এই গ্রাফটা কিসের গ্রাফ? তাপ উৎপাদী না তাপ হারি? তাপ উৎপাদীর গ্রাফ। দেখেই বলতে হবে যে এই গ্রাফটা কি আসলে। ঠিক আছে, এখন আমি আরেকটা কথা বলি। প্রশ্ন, সব সময় কি মান দেওয়া থাকবে? কোশ্চেনে কিন্তু সবসময় মান দেওয়া থাকবে না। তাহলে আমি চিনব কিভাবে যে গ্রাফটা তাপ উৎপাদী না তাপ হারি? যেমন মনে করো এখানে কিছুই নেই, বলা হচ্ছে এই গ্রাফটা তাপ উৎপাদী না তাপ হারির। এখন আমি চিন্তা করব তাপ উৎপাদী না তাপ হারি, এটা বের করতে গেলে আগে বের করতে লাগবে ডেলএস। অথচ ডেলএস বের করার জন্য কোনো মান টান কিচ্ছু নাই, কোনো অসুবিধা নাই, মানের দরকার নাই, এমনিতেই হবে। এই যে ক্রমটা, এটা কিসের ক্রম? এনার শক্তির ক্রম। যত উপরে যাবে শক্তি তত কম হবে না বেশি হবে এই গ্রাফ থেকে? এই যে এই তীর চিহ্ন দ্বারা কি বুঝাচ্ছি? তত শক্তি বাড়বে। নিজের বিবেককে প্রশ্ন করো, সাপোজ তুমি যদি এখানে 100 কিলোজুল ধরো, এখানে কি 90 কিলোজুল হবে না 100-র বেশি হবে? 1 হলেও বেশি হবে। কথা কিন্তু বুঝতে হবে। ও বুঝেনি আমার কথা? কি বুঝছি? হ্যাঁ, কল্পনা করো তুমি, ধরলাম এখানে 10 কিলোজুল, আর এখানে কি তোমার 5 কিলোজুল হওয়ার সম্ভাবনা আদৌ আছে? কখনো সম্ভব? 1 হলেও তো বৃদ্ধি হবে, যেহেতু আমি এটা ক্রমটাই যে বৃদ্ধির ক্রম লিখছি। সুতরাং যদি এখানে 10 হয়, এখানে অন্ততপক্ষে 15 হবে। ধরে তুমি মনে মনে ধরে নাও এটা 10 এটা 15, তোমার ডেলএস বের করতে হবে এটা মাইনাস এটা। তো এর মানটা অবশ্যই ছোট হবে। কত হবে মান দেওয়াই নেই, তুমি ধরে নাও না ছোট হবে এইটুকু শিওর। তো এই মানটা ছোট হবে এইটুকু তো শিওর, বিশ্বাস করতে হবে। এবং এই মানটা যে একটু বড় এটা তো বিশ্বাস করতে হবে। তো ছোট মাইনাস বড়, রেজাল্ট কি আসবে? নেগেটিভ আসবে না? তাপ উৎপাদী পরের বিষয়। ছোট মান মাইনাস বড় মান, রেজাল্ট কি আসবে? নেগেটিভ আসবে না পজিটিভ আসবে? নেগেটিভ আসবে। তো নেগেটিভ আসলে কি হবে? নিজের বিবেককে প্রশ্ন করতে হবে। তাপ উৎপাদী না তাপ হারি? তাপ উৎপাদী। তাহলে দেখো আমি কিন্তু এখানে কোনো মান দেইনি, তারপরেও কিন্তু ধরতে পারতেছি যে এটা তাপ উৎপাদী না তাপ হারি। ওই ইয়া বুঝেনি, রীতা বুঝেনি, কখনোই বুঝে নেই, আমি জানি। এখানে মানটা অলওয়েজ কম থাকবে এর তুলনায় আবার এটা কম, এর তুলনায় আবার এটা কম। অর্থাৎ যত উপরে যাব তত মান বাড়বে, শক্তির মান বাড়বে। এই তীর চিহ্নটাই আমাকে বলে দিচ্ছে। তাহলে এই ইবি এর মান এখানে দেওয়া নাই, এখানে একটা মান থাকবে, আবার ই এর এখানে একটা মান থাকবে।
এই মানটা বড় হবে না এই মানটা বড় হবে, এই মানটা বড় হবে, ই এ এর মান বের হবে। আর আমরা ডেল এক্স বের করার সূত্র জানি, এটা মাইনাস এটা, ই বি এর মান ছোট পাবো একটা, ই এর মান বড় পাবো একটা, ছোট মান মাইনাস বড় মান, ছোট মাইনাস বড়, ছোট মাইনাস বড়। এক্সাম্পল, ছোট মাইনাস বড়, 5 মাইনাস 10, 20 মাইনাস 30, 50 মাইনাস 100, যে কোনো একটা মান ধরো ছোট আর এই পাশে বড়, তাহলে রেজাল্ট আসবে আমাদের অলওয়েজ নেগেটিভ। রেজাল্ট অলওয়েজ নেগেটিভ আসবে। মান কি হবে সেটা পরের বিষয়, রেজাল্ট অলওয়েজ নেগেটিভ আসবে। আর ডেল্টা এক্স যদি নেগেটিভ হয় তাহলে বিক্রিয়া হয় আমাদের, মানে গ্রাফটা হয় তাপ উৎপাদী বা বিক্রিয়াটা তাপ উৎপাদী হয়। আমি যেটা বলতে চাচ্ছি, তোমার মান দেওয়াও থাকতে পারে আবার নাও দেওয়া থাকতে পারে। আমরা এইভাবে কাজ করব এবং সক্রিয়ণ শক্তি এইভাবেই বের করবো, ই এক্স মাইনাস ই এ থেকে, যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করে আসলাম। এই উদাহরণের ক্ষেত্রে কারো কোনো সমস্যা থাকলে বলো, প্রশ্ন বলো। হ্যাঁ, ডেল এক্স নেগেটিভ হলে কেন তাপ উৎপাদী বলা হচ্ছে? দেখো এখানে বিক্রিয়কের শক্তি, আচ্ছা মানগুলো একটু দিলে ভালো হবে। 10, 20, 30, 40। বিক্রিয়কের শক্তি কত? 20। উৎপাদের শক্তি কত? 10। শক্তি কমে গেল। বিক্রিয়কের শক্তি 10, উৎপাদের শক্তি 10, বিক্রিয়কের শক্তি 20। অথচ শক্তির কম বেশি কিন্তু হয় না, শক্তির রূপান্তর করা যায়। শক্তি আমরা বিভিন্ন সময় স্যারেরা পড়াইছে, আমরা পড়ছি যে শক্তি নতুন করে সৃষ্টি করা, তৈরি করা যায় না, তবে এক গ্রুপ থেকে আরেক গ্রুপ কনভার্ট হইতে পারে, এটা আমরা জানি। বিক্রিয়কের শক্তি 20, উৎপাদের শক্তি 10, ব্যালেন্সে অলওয়েজ থাকতে হবে, ব্যালেন্সে থাকতে হবে। সুতরাং বিক্রিয়কের শক্তি কত বেশি এখানে? 10। এই 10 পরিমাণ শক্তিটা, এক্সট্রা পরিমাণ শক্তিটা সে বাইরে নির্গত করে দিবে। 10 পরিমাণ শক্তি বাইরে নির্গত করে দিবে, যেটাকে আমরা বা আরও সহজ বাংলায় নির্গত করে দিবে, বের করে দিবে, সরিয়ে ফেলবে, যেটাকে আমরা সহজ বাংলায় বলি উৎপন্ন হচ্ছে। কত কিলোজুল? 10 কিলোজুল উৎপন্ন হচ্ছে এই উদাহরণে। সুতরাং এই উদাহরণটাকে আমরা তাপ উৎপাদী বলতেছি, অর্থাৎ এখানে 10 কিলোজুল এক্সট্রা পরিমাণ শক্তি সে আউট করে দিচ্ছে পরিবেশে। আবারও বলতেছি, এখানে বিক্রিয়ক আছে 20 কিলোজুল, উৎপাদ আছে 10 কিলোজুল। আমাদের ব্যালেন্সে থাকতে হবে এই এক্সট্রা 10 কিলোজুল পরিমাণ শক্তিটা, মানে 10 থাকতে হবে। এই এক্সট্রা পরিমাণ শক্তিটা, 10 কিলোজুল শক্তিটা সে বাইরের পরিবেশে নির্গত করে দিবে, যেটাকে আমরা সংজ্ঞা আকারে পরবর্তীতে বলি যে এই 10 কিলোজুল পরিমাণ শক্তিটা উৎপন্ন হচ্ছে, নির্গত হচ্ছে। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি নির্গত হয়, এটাও একটা সংজ্ঞা, কিন্তু তাপ শক্তি নির্গত হয় বা তাপ শক্তি উৎপন্ন হয়, সেই পরিমাণ শক্তিটাকেই বলি কিন্তু আমরা তাপ উৎপাদী। আমাদের বই পুস্তকগুলোতে এই সংজ্ঞাটাই আছে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো তাপ শক্তি উৎপন্ন হয়। উৎপন্ন শব্দটা ম্যাক্সিমাম জায়গায় আছে, কিন্তু উৎপন্ন শব্দের পরিবর্তে কেউ যদি নির্গত শব্দ দেয় এটাকে ভুল হবে না। কিছু কিছু বই আবার নির্গত শব্দ আছে, নির্গত হলে কিন্তু আমাদের গ্রাফের সাথে মিলে যায় বিষয়টা। অতিরিক্ত পরিমাণ শক্তিটা সে বাইরে নির্গত করে দিচ্ছে, বের করে দিচ্ছে, সুতরাং শক্তি উৎপন্ন হচ্ছে। এই পরিমাণ শক্তিটাই কে আমরা বলছি তাপ উৎপাদী বা তাপ উৎপন্ন হচ্ছে, এবং গ্রাফটাকে বলতেছি আমরা তাপ উৎপাদী। আমরা আরেক ধরনের গ্রাফ নিয়ে চিন্তা ভাবনা করবো এখন, আরেক ধরনের গ্রাফ নিয়ে চিন্তা ভাবনা করব এবং বলবো যে আসলে গ্রাফটা কিসের, গ্রাফটা তাপ উৎপাদীর না তাপ হারির, আমরা এখন বলবো কিভাবে। আমাদের আগের থিওরি যদি আমরা ক্লাস করে থাকি তাহলে বলতে পারবো এটাকে কি বলে, বিক্রিয়ার ধারা। বিক্রিয়ার ধারা সংক্ষেপে লিখলাম, আর এটা হচ্ছে এনার্জি সংক্ষেপে লিখলাম। এটা কি? এনার্জি। গ্রাফটা মনে করো এইরকম, তো এখানে কিছুই দেওয়া নাই মনে করো, যদি দেওয়া না থাকে ধরেই নিব এটা উৎপাদ। আর অনেক সময় দেওয়া থাকতে পারে, যদি দেওয়া থাকে তাহলে তো তোমার জন্য সুবিধা হয়ে গেল বিষয়টা। বুঝতে পারছো কি? অনেক সময় এখানে মান দেওয়া থাকবে, আবার অনেক সময় দেওয়া থাকবে না। যদি দেওয়া থাকে তাহলে ভালো, যদি না দেওয়া থাকে তাহলে তোমাকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। সাপোজ এখানে ধরলাম 20, এখানে ধরলাম 30, 40, এখানে ধরলাম 50। অর্থাৎ আমাদের আগের থিওরি অনুযায়ী এই চূড়াটাকে কি যেন বলে? ইএক্স। এখানে একটা শক্তি পর্বত আছে, এনার্জি হিল আছে, অর্থাৎ শক্তি পর্বত বা এনার্জি হিলটাকে কি যেন বলে? ইএ বলে, ইএ। হ্যাঁ, পুরোটা হচ্ছে ইএ। অর্থাৎ ইএ বের করার জন্য কিভাবে? ইএক্স মাইনাস ইএ। অর্থাৎ এই জিনিসটা বুঝতে গেলে আমাদের ভিডিওটা শুরু থেকেই দেখতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না যে কিভাবে কি হচ্ছে। তো ইএক্স মান আমরা দেখতে পাচ্ছি 50,
ই এর মান কত 20, এই উদাহরণে ই এ কত পাচ্ছি আমরা 30, এই ই এ দ্বারা কি বোঝাচ্ছি সক্রিয়ণ শক্তি। সুতরাং এই অংশটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি এবং মান পাচ্ছি এই উদাহরণে আমরা 30 এই উদাহরণটাতে। এখন বলা হচ্ছে এই গ্রাফটা তাপ উৎপাদন না তাপ হারির। আমরা আগে থেকে জানি যে তাপ হারির বা তাপ উৎপাদন যাই হোক না কেন আমরা আগে ডেল্টা এস বের করে চেক করব। ডেল্টা এস মানে ইবি মাইনাস ইএ। আবারও একটু মিনিং করো, ইবি মানে উৎপাদ, ইএ মানে বিক্রিয়ক। ইবি এর মান অবশ্যই আছে এখানে 30, ই এর মান অবশ্যই আছে 20, পাচ্ছি কত এখানে পাচ্ছি 10 পাচ্ছি +10। তো প্লাস ডেলেস যদি পজিটিভ আসে তাহলে রেজাল্ট কি হয় তাপ উৎপাদন তাপ হারি তাপ হারি। এখন কথা হচ্ছে কেন তাপ হারি হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম আমাদের ব্যালেন্সে থাকতে হবে শক্তিগুলো। অর্থাৎ এখানে বিক্রিয়ক পাচ্ছি 20 এবং উৎপাদ হইতে গেলে শক্তিটাকে অর্জন করতে হবে আরও 10 কিলোজুল শক্তি থেকে অর্জন করতে হবে। প্রশ্ন এই 10 কিলোজুল শক্তি কোথায় পাবে? এই 10 কিলোজুল শক্তি সে পরিবেশ থেকে কালেক্ট করবে, পরিবেশ থেকে কালেক্ট করে সে এই 30 কিলোজুল শক্তিতে কনভার্ট হবে। অর্থাৎ অতিরিক্ত তাকে লাগতেছে 10 কিলোজুল শক্তি। এই 10 কিলোজুল শক্তি সে কোথা থেকে পাবে? পরিবেশ থেকে সে কালেক্ট করবে। সুতরাং আমরা ডেল্টা এস পজিটিভ পেলেই আমরা বলবো যে গ্রাফটা বা বিক্রিয়াটা একটা তাপ হারির গ্রাফ। তো অনেক সময় আমাদের এই মানগুলো দেওয়া থাকবে না, যেটা আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করে আসলাম, এগুলো কিছুই দেওয়া থাকবে না মনে করো। এবার কি হবে? ধরেই নিব এটা উৎপাদ, ধরেই নিব এটা বিক্রিয়ক। বলা হচ্ছে এই গ্রাফে, আচ্ছা এই গ্রাফে তো আর অ্যাক্টিভেশন এনার্জি চাবে না ওরা, কারণ অ্যাক্টিভেশন এনার্জি বের করতে গেলে আমাদের ইএক্স এর মান লাগবে আর ই এর মান লাগবে, যেখানে এই গ্রাফের মধ্যে দেওয়া নেই। সুতরাং এই উদাহরণে ওরা ই এ চাবে না, অর্থাৎ সক্রিয় শক্তি চাবে না। তবে ডেল্টা এস বের করা সম্ভব কিভাবে? এটা উৎপাদ, উৎপাদে আমরা এদিকে যদি তাকাই এখানে একটা মান পাবো, মান জানি না কত হবে, পাবো এখানে একটা, আর এটা পাবো বিক্রিয়ক। তো এটা বিক্রিয়ক, এটা উৎপাদ। এই মান মানে এই মানটা বড় হবে না এই মানটা বড় হবে? এই মানটা বড় হবে। প্রমাণ কি? এই যে একটা ক্রম দিছি আমি তীর চিহ্ন, যত উপরে যাবে তত মান বেড়ে যাবে। সুতরাং এইখানে যদি 50 হয় অবশ্যই এখানে 40 হবে না, 50-এর উপরে হবে, 51 হলেও হবে, 1 বেশি হলেও হবে। সুতরাং এখানে বেশি হবে, এখানে কম হবে। আমরা ডেলেজ বের করার ক্ষেত্রে এটা মাইনাস এটা করি, অর্থাৎ উৎপাদ মাইনাস এটা। সুতরাং উৎপাদ মানে বড় মান, এই উদাহরণের ক্ষেত্রে বড় মান, আর এটা হচ্ছে ছোট মান। বড় মাইনাস ছোট, বড় মাইনাস ছোট, রেজাল্ট কি পজিটিভ না নেগেটিভ আসবে? পজিটিভ আসবে। বড় মাইনাস ছোট, রেজাল্ট কিন্তু পজিটিভ আসবে। তো পজিটিভ আসলে আমরা ধরেই নেব এটা তাপ হারি। সুতরাং দেখো এই গ্রাফটা একটা তাপ হারির গ্রাফ। আমার মান দেওয়া থাকলেও বুঝতে পারবো, মান যদি দেওয়া না থাকে তবুও আমরা বুঝতে। কিভাবে বের করব? বুঝিনি, প্রশ্ন বুঝিনি আমি, আবার একটু ক্লিয়ার করো। তোমার প্রশ্ন আমি বলি, তুমি যেটা বললা যে আমরা যদি ডেলেজ বের করতে পারি তাহলে ইএ বের করতে পারবো। ইএ বের করতে গেলে এখানে ডেলেজ কোথায় লাগতেছে? আবার বুঝাই বলো, আমি বুঝিনি কিন্তু। তোমার প্রশ্নটাই আমি রিপিট করছি। তোমার প্রশ্ন ছিল ডেলেজ বের করতে পারলে তো আমরা ইএ বের করতে পারবো, কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে? ডেলেজ তো বের করলাম এমনিতেই, কল্পনা করে কাজ করলাম, এখানে তো মান নাই, মান তো নাই এখানে। তারপরেও আমি বলতে পারতেছি ডেলেজটা মানে এখানে বিক্রিয়াটা তাপ উৎপাদন হবে না তাপ হারি হবে। আমি তো এখানে মান বের করতে পারবো না। আমি বুঝতে পারবো যে গ্রাফটা আসলে আমার কিসের, তাপ উৎপাদের না তাপ হারির। আমি তো মান বের করতে পারতেছি না। মান না বের করতে পারলেও তো আমি ধরে নিতে পারবো যে কোনটা তাপ উৎপাদী। এই মানটা কি হবে? বড় হবে না রে? এই মানটা কি ছোট হবে না? তো বড় মাইনাস ছোট হলে রেজাল্ট কি হয়? পজিটিভ হয়। কত পজিটিভ? 10 হবে না 20 হবে সেটা পরের বিষয়। মান বিক্রিয়ার তাপ উৎপাদনের তাপ হারি এটা জানার জন্য আমাদের সংখ্যা জানার প্রয়োজন নেই, জানতে হবে ডেল্টা এসটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। এই বুঝুনি? তো এইভাবে কিন্তু আমরা এই জিনিসগুলো ব্যাখ্যা করতে পারি। আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে এই কারণে যে অনেক সময় ই এ বের করতে বলবে, অনেক সময় ডেল এইচ বের করতে বলবে, অনেক সময় উদ্দীপক আকারে থাকবে, উদ্দীপক থেকেই তোমাকে ব্যাখ্যা করতে হবে কোনটা তাপ উৎপাদী কোনটা তাপ হারি। অনেক সময় মান দেওয়া থাকতেও পারে, আবার নাও দেওয়া থাকতে পারে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি এই অংশটা কিন্তু
এই অংশটা কিন্তু অন্য কেউ না, এটা কিন্তু ডেল এইচ এই উদাহরণের ক্ষেত্রে, ঠিক কিনা? এই ডেল এইচ না এটারে, কারণ ইবি মাইনাস ইএ এই অংশটা হচ্ছে ডেল এইচ। তোমাকে বিভিন্নভাবে প্রশ্নগুলো আসতে পারে। এখন কিভাবে প্রশ্ন আসতে পারে আমরা এখন প্রশ্ন নিয়ে দুই একটা কথাবার্তা বলবো, তাহলে হয়তোবা একটু হইলেও আমাদের মাথায় জিনিসটা সেট আপ হয়ে যাবে যে আসলে প্রশ্নগুলো কীভাবে আসতে। আমরা যে উদাহরণটা দিতে পারি সেটা হচ্ছে এরকম যে একটা পরীক্ষা আসছে, এটা হচ্ছে এইভাবে উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে যে যা উদ্দীপক সাজাইছে এরা, এইখানে দেওয়া আছে 10, এইখানে দেওয়া আছে 50, মাঝখানে আরও ছিল, এগুলো দিলাম না আমি, প্রয়োজন নাই তাই। এখানে 20, 30, 30 এগুলো ছিল এবং এইখানে যেটা দিছে ওরা সেটা হচ্ছে 90 দেওয়া আছে, উপরে 100, যেগুলো দরকার সেগুলো আমি দিলাম। এবং যেটা কাজ করছে ওরা সেটা হচ্ছে এরকম একটা ডট 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 দিয়ে রাখছে এবং এইখানে একটা এরকম তীর চিহ্ন দিয়ে রাখছে ওরা। তারপরে এইখানেও একটা ওরা তীর, মানে এই ডট 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 দিছে এবং এখানে একটা ওরা তীর চিহ্ন এইভাবে দিছে। তারপরে এখানে লিখছে ডেল এইচ, তারপরে আর এখানে ইবি লিখছে, ইবি লিখে বাংলায় লিখে দিছে উৎপাদ। আমি প্রশ্নটা যেভাবে আছে সেভাবে দিচ্ছি। আর এইখানে দিছে ওরা বিক্রিয়ক, এখানে দিছে ওরা বিক্রিয়ক। তারপরে বলা হচ্ছে চিত্র মতে ডেল এইচ এর মান কত হবে, চিত্র মতে ডেল এইচ এর মান কত হবে, অনেকগুলো অপশন আছে। অ্যান্সার কি হবে? হ্যাঁ, অ্যান্সার হবে -40 কিলোজুল পার মোল। অর্থাৎ প্রশ্নটা বলছে ডেল এইচ এর মান কত হবে, তারপরে চাইনি, তো ডেল এইচ আমরা বের করতে পারছি না। এবার তারপরে প্রশ্ন আসছে চিত্র মতে সক্রিয়ণ শক্তির মান কত হবে, চিত্র মতে সক্রিয়ণ শক্তির মান কত হবে, চিত্র মতে সক্রিয়ণ শক্তির মান কত হবে? অ্যান্সার কিন্তু 40ই হবে। দেখো প্রশ্ন কি আহামরি কঠিন কিছু আসছে কি? আসছে রে, তাহলে কিন্তু মোটামুটি কিন্তু অ্যান্সার করতে পারছি। আলোচনা করে আসলাম, শেষ ফিনিশিংয়ে আমরা আলোচনা করতেছি প্রশ্নগুলো। আমরা আরেকটা প্রশ্ন আলোচনা করবো যেটা আমাদের দিনাজপুরে আসছে 15 সালে এবং আশা করা যায় সবাই পারবে। আমরা দিনাজপুরে 15তে এবার একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা হচ্ছে এরকম যে আমরা এই মার্কারটা, আমাদের মার্কার শেষ মনে হয়। প্রশ্নটা হচ্ছে এখানে লিখছে এ প্লাস বিসি, এখানেও এ প্লাস বিসি লিখছে। হয়তো এখানে একটা এখানে এ প্লাস বিসি, আমার প্রশ্ন ভুল থাকতে পারে, এ প্লাস বিসি আবার এ প্লাস বিসি তো হয় না, এখানে হয়তো বা বি প্লাস এসি বা এরকম একটা কিছু হবে। ধরে নাও এখানে বি প্লাস এসি। এক কথায় আমরা তো জানি এটা কি বোঝাচ্ছে, এটা তো জানি, এটা দ্বারা কি বোঝাচ্ছে? উৎপাদ। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এগুলো জাহান নামে যাক, এগুলো কি থাকে থাক, দেখার বিষয় না। তো প্রশ্নটা হচ্ছে এইভাবে ওরা লিখছে যে এখানে একটা এরকম টান দিছে, তারপরে এইরকম একটা তীর চিহ্ন দিছে, দিয়ে বলতেছে এটা নাকি ডেল E1, তারপরে এখানে একটা ইয়ে করছে তোমার আন্ডারলাইন দিছে, এখান থেকে দিয়ে দিছে ওরা ডেল E2, ডেল E2 দিছে। এটা কিন্তু এ প্লাস বিসি মানে বিক্রিয়ক, এটা কিন্তু উৎপাদ। তো প্রশ্ন যেটা বলছে দিনাজপুর 19-এ, বিক্রিয়াটিতে সক্রিয়ণ শক্তি নিচের কোনটি? 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 বিক্রিয়াটিতে, এটা E1, বিক্রিয়াটিতে সক্রিয়ণ শক্তি নিচের কোনটি? বিক্রিয়াটিতে সক্রিয়ণ শক্তি নিচের কোনটি? অলওয়েজ এটা মাইনাস এটা, দেখো কোনো মান নাই, E1 নাই, এও কিছুই নেই। আমরা কিছুক্ষণ আগে যেগুলো আলোচনা করে আসলাম যে থাকতেও পারে, নাও দেওয়া থাকতে পারে। দেখো EX মাইনাস EA এটাই হবে তাহলে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। প্রশ্ন এটাই ছিল, বিক্রিয়াটিতে সক্রিয়ণ শক্তি নিচের কোনটি? কি কঠিন মনে হইলো? কঠিন মনে হবে না। আরেকটা যদি প্রশ্ন আমি করি,
সেটা হচ্ছে 19-এ আসছে উদ্দীপকের কতিপয় তথ্য নিম্নরূপ, রোমান সংখ্যা দিয়ে, মানে বহুপদী এমসিকিউ। উদ্দীপকের কতিপয় তথ্য নিম্নরূপ, সেটা হচ্ছে 1 নম্বরে রোমান সংখ্যা ছিল এনথালপির পরিবর্তন হলো ডেল E2। একটু চিন্তা করিও, 1 নম্বর রোমান সংখ্যায় ছিল এনথালপির পরিবর্তন হলো ডেল E2। বোঝা গেছে না? আরো বলবো, চিন্তা করতে হবে কিন্তু কথাটা ঠিক বলছে না ভুল বলছে এরা। এনথালপির পরিবর্তন হলো ডেল E2। বুঝনি এখনো? ও ডেল মনে করছে, এনথালপি বুঝিনি আমি। তাহলে এনথালপির পরিবর্তন ডেল E2 অপশনটা চিন্তা করছো কি? করছো রে, চিন্তা করছো। 2 নম্বর পয়েন্ট, বিক্রিয়াটি তাপ উৎপাদী। চিন্তা করো এবার, বিক্রিয়াটি তাপ উৎপাদী, চিন্তা করো এই উদাহরণের ক্ষেত্রে। 3 নম্বর উদাহরণ দেওয়া আছে, বিক্রিয়কের শক্তি বড় কার চেয়ে? উৎপাদের শক্তির চেয়ে। 3 নম্বর রোমান সংখ্যায় বলা আছে বিক্রিয়কের শক্তি উৎপাদের শক্তির চেয়ে বেশি। 1 নম্বর রোমান সংখ্যা এনথালপির পরিবর্তন হচ্ছে ডেল E2। এনথালপি মানে ডেল এইচ, বাংলায় মানে ইংরেজিতে ডেল এইচ বলেনি, বাংলায় বলছে এনথালপির পরিবর্তন ডেল E2, তাই তো মনে হচ্ছে ডেল E2। 2 নম্বর পয়েন্ট, বিক্রিয়াটির তাপ উৎপাদী, তাপ উৎপাদনের তাপ ডিপেন্ড করবে এটা মাইনাস এটা। মান দেখো নিচে, মান দেখো উপরে, অর্থাৎ কম মাইনাস বেশি, রেজাল্ট আসবে নেগেটিভ। সুতরাং নেগেটিভ আসলে, সুতরাং 2 নম্বর রোমান সংখ্যায় বলা ছিল বিক্রিয়াটির তাপ উৎপাদী, এটাও রাইট। 3 নম্বর পয়েন্ট ছিল বিক্রিয়কের শক্তি বেশি উৎপাদের শক্তির চেয়ে, এটা হচ্ছে উৎপাদ। এই যে তাকাও তুমি, আন্ডারলাইন দাও, এটা হচ্ছে উৎপাদ আর এটা হচ্ছে বিক্রিয়ক। প্রশ্ন ছিল বিক্রিয়কের শক্তি উৎপাদের শক্তির চেয়ে বেশি, এটা তো আমরা আগে থেকেই পড়ে আসছি, এনার্জি। সুতরাং রোমান সংখ্যা 3 বলা ছিল এইটা। বলা হচ্ছে নিচের কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3। 1, 2 ও 3 খুব কঠিন মনে হইলো? ক্লাসটা যদি পুরোটা কেউ না করে পারবে না। কেউ যদি অনেকে আর চালাক, খুব কাটাকাটি করে সামনের দিকে যাবে, ও তো কিছু বুঝবে না। দেখি বাংলা সিনেমা। আচ্ছা, 3 আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সেটা হচ্ছে আরও কিছু কথা বলতে পারি আমরা, একটু তাকাইতে হবে। সেটা হচ্ছে এই যে সক্রিয়ণ শক্তি, যত এই চূড়াটা কমে যাবে তত বিক্রিয়কগুলো ওই শক্তিটা অর্জন করা সহজ হবে। বুঝুনি সেটা আমি জানি। সাইকেল যারা চালাইছি আমরা, যত উপরে যাব তত আমাদের একটু এনার্জি কষ্ট হয় না খুব? যত কম ব্রিজটা নিচু হয় আমাদের যেন সহজ হয়। এখন তোমার এই চূড়াটা যত কম হবে বিক্রিয়কগুলো, তাহলে তোমার শক্তির পরিমাণটাও কমে আসবে এবং বিক্রিয়কগুলো তাড়াতাড়ি সেই পরিমাণ শক্তি অর্জন করতে পারবে। আর যত উপরে যাবে তত এগুলো কিন্তু সহজে অর্জন করতে, এই বিক্রিয়াগুলো অর্জন করতে পারবে না। সুতরাং সক্রিয়ণ শক্তি যত কম হবে বিক্রিয়ার হার তত বেশি হবে, এটা বলা যায় না? এই যে পাহাড়, সক্রিয় শক্তি বাদ দাও, এই পাহাড় যত ছোট হবে তাড়াতাড়ি এই মানুষগুলো এই ব্রিজটা অতিক্রম করতে পারবে। সক্রিয়ণ শক্তি যত, তাকাইতে হবে, লিখলেই শেষ। তাকাও পরে লিখিও। এই চূড়া যত কম হবে এরা তাড়াতাড়ি অতিক্রম করার জন্য, মানে তাদের জন্য সুবিধা হবে, সহজ হবে। আর তাড়াতাড়ি যাওয়া মানে তো বিক্রিয়ার হার নাকি? তাহলে সক্রিয়ণ শক্তি যত কম হবে বিক্রিয়ার হার তত বেশি হবে। আমরা এখানে একটা এমসিকিউ লিখতে পারি, বিক্রিয়ার হার সমানুপাতিক 1/, সক্রিয়ণ শক্তি 1/, সক্রিয়ণ শক্তি, অর্থাৎ সক্রিয়ণ শক্তি কম বিক্রিয়ার হার বেশি। এমসিকিউ, সক্রিয়ণ শক্তি কম বিক্রিয়ার হার বেশি, বা সক্রিয়ণ শক্তি বেশি বিক্রিয়ার হার কম। এখন আমার কথা বলো আমার সাথে, সেটা হচ্ছে আমরা যদিও বা প্রভাবক এখন আলোচনা করিনি, প্রভাবক টপিক এক সময় পড়বো, তো তারপরেও তো মোটামুটি বেসিক তো আমাদের আলোচনা করা আছে। একটা আমি এখানে প্রভাবক দিলাম, ধনাত্মক প্রভাবক দিলাম। প্রভাবক কিন্তু বিক্রিয়ার হার বাড়ায় দেয়। ধনাত্মক প্রভাবক বিক্রিয়ার হার কি? বিক্রিয়ার হার যদি ধনাত্মক প্রভাবক বিক্রিয়ার হার বাড়িয়ে দেয় তাহলে সক্রিয়ণ শক্তি কমে যাবে। প্রভাবক বিক্রিয়ার হার বাড়িয়ে দেয়, আবার বিক্রিয়ার হারের সাথে আবার একটা সম্পর্ক আছে, এটা যদি বেড়ে যায় এটা কমে যাবে। ফাইনালি তাহলে প্রভাবকের সাথে এটা আমরা সম্পর্ক কি হইল?
প্রভাবক যদি দিই আমরা ধনাত্মক প্রভাবক, এর মানটা কমে যাবে। একটু তাকাইতে হবে। যদি এই উদাহরণটাতে তাকাও, এই উদাহরণটাতে যদি আমরা একটা ধনাত্মক প্রভাবক ইউজ করি, তাহলে আমাদের চূড়াটা এত উপরে যাবে না, আরেকটু নিচ দিয়ে যাবে। এবার বলো তো, নিচ দিয়ে যাবে না রে? অর্থাৎ সক্রিয় শক্তি কমে যাবে। ধনাত্মক প্রভাবক দিচ্ছি, সক্রিয় শক্তি কমে যাচ্ছে, তার মানে এই চূড়াটা উপরে আর যাবে না, নিচে চলে আসবে। অর্থাৎ এটা প্রভাবক দ্বারা প্রভাবিত, প্রভাবক দ্বারা এটা প্রভাবিত। এখানে প্রভাবক ইউজ করিনি, চূড়াটা বড়ই আছে। এই বাংলা কথা বুঝতে পারো নি? নেগেটিভ প্রভাবের ক্ষেত্রে উল্টা ঘটনা ঘটবে, এটা ঠিক। আমরা প্রভাবক তো আলোচনা করবো এক সময়। আমি এই টাইপের একটা প্রশ্ন আলোচনা করতে চাচ্ছি। যেমন প্রশ্নটা আসছে আমাদের যশোর 19-এ, যশোর 19-এ প্রশ্ন আসে। জাস্ট উদ্দীপকটা ধরতে হবে, প্রশ্ন পরে উদ্দীপকটা ধরা শিখতে হবে। প্রশ্ন কিন্তু পরে, উদ্দীপক ধরতে হবে। উদ্দীপক তাকাইতে হবে, উদ্দীপক ধরতে হবে। কি আছে এখানে? এখানে বাংলায় বলা আছে স্থিতিশক্তি। স্থিতিশক্তি থাকতে পারে, অথবা শুধু শক্তি থাকতে পারে, অথবা শুধু বড় হাতের ই থাকতে পারে, অথবা ইংরেজিতে এনার্জি থাকতে পারে এই পাশে, এবং এটা এইভাবে বৃদ্ধি করা থাকবে। বুঝনি? এবং এখানে বিক্রিয়ার অক্ষ বলা আছে। বিক্রিয়ার অক্ষ আমরা পড়ছিলাম বিক্রিয়ার ধারা, যে যেটা দিক অসুবিধা নাই। আমরা উদ্দীপকের দিকে তাকাবো, উদ্দীপক কিভাবে বলা আছে। এরকম একটা দেওয়া আছে, তারপর এইভাবে দিয়ে এইভাবে, এটা এইভাবে না, এরকম করে দিয়ে এরকম করে আছে। তারপরে এটা আরেকটু এইভাবে দিয়ে এইভাবে দিছে ওরা, দিক অসুবিধা নাই। এবং এখানে বাংলায় লেখা আছে উৎপাদ, এখানে বাংলায় লেখা আছে বিক্রিয়ক। আচ্ছা, এখানে বিক্রিয়ক ছাড়া আর কি কি লেখা থাকতে পারে? ই অথবা আর থাকতে পারে। এখন বাংলায় যেটা বলা আছে এখানে, সেটা হচ্ছে রেখা 1, রেখা রোমান সংখ্যা দিয়ে আই বা 1 বলা যাচ্ছে। এখানে লেখা আছে রেখা 2। তারপরে এখানে দেওয়া আছে বাংলায় প্রভাবক উপস্থিত, প্রভাবক উপস্থিত। এখন একটু মাথাটা খাটাইতে হবে। এটা তো আর ইতিহাস সাবজেক্ট না, কার বাপ কত সালে খুন হয়েছে, এখানে তো চিন্তা করতে হবে বিষয়গুলো। দেখো, এই যে চূড়াটা বিশাল বড় ছিল, এনার্জি হিল বা বাংলায় কি পর্বত, কি শক্তি পর্বত, এটা অনেক বেশি। প্রভাবক ইউজ করছি, শক্তি পর্বত কমে গেছে। এই যে বাংলায় বলে দিছে ওরা প্রভাবক উপস্থিত, এর মানে কি প্রভাবক দেওয়ার কারণে এটা কমে গেছে। উদ্দীপক তো বোঝা গেছে, উদ্দীপক বুঝুনি? এবার দেখো গ নাম্বার বলছে ওরা, উদ্দীপকের লেখচিত্র হতে তাপ উৎপাদী অথবা তাপহারী বিক্রিয়ার ধারণা কিভাবে পাওয়া যায়। ওরা সিলেক্ট করে দেয়নি তাপ উৎপাদী না তাপহারী, বলছে যেটাই হোক না কেন সেটা কিভাবে পাওয়া। খুবই সহজ, উৎপাদের মান কম, বিক্রিয়কের মান বেশি, উৎপাদের মান কম, বিক্রিয়কের মান বেশি, কম মাইনাস বেশি, রেজাল্ট পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? তাপ উৎপাদী। তোমার মতো করে বানায় 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 সুন্দর করে লিখবা, প্রত্যেকটা কথায় রাইট হবে যদি এইভাবে বুঝাই লিখো স্যারকে, মানে খাতায় প্রত্যেকটা কথা রাইট। সুতরাং কোশ্চেন ছিল উদ্দীপকের লেখচিত্র হতে তাপ উৎপাদী অথবা তাপহারী বিক্রিয়ার ধারণা কিভাবে পাওয়া যায়। এটা তাপ উৎপাদীর ধারণা পাওয়া যায়, তাপহারীর ধারণা পাওয়া যায় না। তোমার মতো করে বানায় লিখবা, দ্যাটস এনাফ। বোঝা গেছে বাংলা কথা? ঘ নাম্বার প্রশ্ন, এটা কিন্তু সৃজনশীল। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের 1 নং ও 2 নং রেখা অনুসারে, 1 নং এবং 2 নং রেখা অনুসারে সংঘটিত বিক্রিয়ার হারের তুলনামূলক বিশ্লেষণ। বিক্রিয়ার হার, এইখানে 2 নংয়ের বিক্রিয়ার হার, এটা কিন্তু বুঝাচ্ছি আমি, রেখা বুঝাচ্ছি। এই যে, আর এটা কিন্তু 2 নাম্বার বুঝাচ্ছি। বাংলা কথা বুঝতে হবে কিন্তু, এটা 2, এটা কিন্তু 2 না, এই রেখা বুঝাচ্ছি। আবার তাকাইতে হবে, উদ্দীপকের 1 নং ও 2 নং রেখা অনুসারে সংঘটিত বিক্রিয়ার হারের তুলনামূলক বিশ্লেষণ। এর বেশি হার হবে না এর বেশি হবে? 1 নংয়ের হবে না 2 নংয়ের হবে?
বেশি বিক্রির হার বেশি হবে কোনটা, 1 নম্বরে না 2 নম্বরে? 2 নম্বরে হবে, কারণ এখানে শক্তি প্রভাব কমে গেছে, এখানে হার বেশি হবে, কারণ এখানে প্রভাবক দেওয়ার কারণে ওই জিনিসটা কমে গেছে। কিছুক্ষণ আগে আমরা এই টাইপের জিনিসগুলো আলোচনা করলাম, এটা এখন বানায় 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 তোমাকে কি করতে হবে, উত্তর করতে হবে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আর আমরা হয়তো একটু মধ্যেই শেষ করে দিব, 2-4 মিনিটে, 2-1 মিনিটে। দিনাজপুর 19 কিভাবে আসছে, এই দিনাজপুর 19-এ কিভাবে আসছে আমরা একটু জাস্ট উদ্দীপকটা দেখার চেষ্টা করব। এটা হচ্ছে দিনাজপুর 19, এটা হচ্ছে দিনাজপুর 19, বাংলায় লেখা আছে, তাকাও, বিক্রিয়ার অগ্রগতি লেখা আছে বাংলায়, অথবা বিক্রিয়ার অক্ষ থাকতে পারে, অথবা বিক্রিয়ার ধারা থাকতে পারে। এই কোশ্চেনটাতে বিক্রিয়ার অগ্রগতি লেখা আছে, আর এখানে স্থিতি শক্তি লেখা আছে। আমরা তো পরেই আসছি, ওগুলো আমরা দিলাম না, আমরা এইভাবে যা আছে তা একটু দিলাম। এখানে দেওয়া আছে 2AB, আর এখানে দেওয়া আছে A2 + B2, আর কিছুই নেই। এবার আমরা একটু তাকাই, সেটা হচ্ছে উদ্দীপকের আমরা যদিও বা লাশ হাতিলে নীতি পড়িনি, পরে পড়ব, জাস্ট উদ্দীপকটা বোঝার জন্য বলতেছি। ঘ নম্বরে প্রশ্ন আসছে, উদ্দীপকের বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপ ও তাপমাত্রার প্রভাব বিশ্লেষণ করো। আমরা লাশ হাতিলে পড়িনি রে, 3টা কথা ছিল না, তাপ চাপ তাপ ঘনমাত্রা, তাপ চাপ ঘনমাত্রা। তো আমরা লাশ হাতিলে ব্যাখ্যা করব না, আমরা আগে চেক করবো বিক্রিয়াটা তাপ উৎপাদী না তাপ হারি। বুঝুনি, তাপ উৎপাদী তাপ হারি সিলেক্ট, তাপ উৎপাদী তাপ হারি সিলেক্ট যদি নাই করতে পারো, তুমি তাপ চাপ দিয়ে কি করবা, ভুল হবে না রে। তাহলে আগে সিলেক্ট করতে হবে তাপ উৎপাদী না তাপ হারি। দেখো উৎপাদ বিক্রিয়ক, কার শক্তি বেশি, উৎপাদ মাইনাস বিক্রিয়ক, বড় মাইনাস ছোট, সুতরাং রেজাল্ট ডেলএস পজিটিভ আসবে, তাপ হারি। এখন তুমি তাপ হারির জন্য তাপ চাপ নিয়ে কথাবার্তা বলো, কোনো অসুবিধা নাই। আমরা আরেকটা উদাহরণ দিয়ে শেষ করব, আর একটা উদাহরণ দিয়ে শেষ করব, এবং সেটা আসছে কি সিলেট 17-তে। আরেকটু সিলেট 17, এটা দিয়ে আমরা শেষ করবো। যদিও বা প্রশ্ন আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আমরা মোটামুটিভাবে আলোচনা করব একটু। এখানে বলা আছে স্থিতিশক্তি, থাক, কোনো অসুবিধা নাই। এখানে বলা আছে বিক্রিয়ার অক্ষ, এবং এইখানে যেটা বলা আছে সেটা হচ্ছে ওই আগেরটার মতোই বলা আছে 2AB3 বলা আছে, আর এখানে A2 + 3B2 বলা আছে, আর কিছুই বলা নাই। এবং ঘ নাম্বারে যেটা বলছে ওরা, ঘ নাম্বার উদ্দীপকের বিক্রিয়াটি থেকে কিভাবে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া যাবে, অর্থাৎ লাশ হাতেলিয়া টপিকটা লাগতেছে কাজে। এখন লাশ হাতেলিয়া তাপ উৎপাদনের জন্য হয় একরকম, তাপ হারির জন্য হয় আরেক রকম। আমি তো এখানে উদ্দীপক দেখে বোঝাই যাচ্ছে না তাপ উৎপাদন তাপ হারি, আগে সিলেক্ট করতে হবে উদ্দীপক দেখে, তারপরে আমি এই সলিউশন হাত দিব। এখন সিলেক্ট করতে হবে তাপ উৎপাদন তাপ হারি, এটা একটা তাপ হারি, কারণ উৎপাদের মান বেশি, বিক্রিয়কের মান কম, বড় মাইনাস ছোট, সুতরাং আমাদের আসবে তাপ হারি বিক্রিয়া। এখন আমরা তারপর লাশ হাতেলিয়ার হেল্প নিয়ে ঘ নাম্বারটা সলভ করব। এখানে কি আদৌ কোনো কঠিন মনে হইল না? তাহলে এই বলো, অবশ্যই প্রভাবক দিলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। আমরা যদিও বা একটা কথা বলছিলাম, তুমি হয়তো ছিল না, যে বিক্রিয়ার হার কিছু নিয়ামকের উপর নির্ভরশীল। ক্লাস যারা করছো তারা বলতে পারবা, তুমি ছিল না, সম্ভবত ছিল না। হেডলাইনটা কি ছিল, তাপের চাপে ঘনপৃষ্ঠের ক্ষেত্রফল অনেক আলোকিত। এগুলা কিন্তু বিক্রিয়ার হারের উপর নির্ভরশীল। কিভাবে? তাপের মানে তাপমাত্রা, চাপের মানে চাপ, তাপের চাপে ঘনপৃষ্ঠের মানে ঘনমাত্রা, পৃষ্ঠের ক্ষেত্রফল মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাপের চাপে ঘনপৃষ্ঠের ক্ষেত্রফল অনেক আলোকিত, অনেক মানে অনুঘটক বা প্রভাবক, আলোকিত মানে আলো। সব বাড়ালে বিক্রিয়ার হার বাড়ে, লিখে দিছিলাম, সব বাড়ালে বিক্রিয়ার হার বাড়ে। ব্যতিক্রম ছিল একটা প্রভাবক বা অনুঘটক। ধনাত্মক প্রভাবক বিক্রিয়ার হার বৃদ্ধি করে, ঋণাত্মক প্রভাবক বিক্রিয়ার হার কমায় দেয়। শতবার বলে আসছি, রেগুলার ক্লাস না করলে তুমি ভুল করবা। এটা প্রথম ক্লাসে আমি প্রমাণ দেখাবো, আজকেও দেখাইছি, এখনও দেখাইলাম। যারা তোমরা গ্যাপ দিবা, এই ঘটনা ঘটতেই থাকবে, শুধু সময়ের অপেক্ষা। তো আশা করা যায় আমাদের আজকের টপিক যেগুলো আলোচনা হইলো, কি হইলো, রাসায়নিক বিক্রিয়া সংগঠনের তত্ত্ব ছিল 2টা। উল্টা ঘটনা ঘটবে। ঋণাত্মক প্রভাবক কি, যত দিবে তত চূড়া বাড়বে,
উল্টা ঘটনা। যদি বেশি করি যত দেই তাহলে চূড়াটা তত বৃদ্ধি হবে। ইয়েস, চূড়া বৃদ্ধি হওয়া মানে সক্রিয়ণ শক্তি, অর্থাৎ ঋণাত্মক প্রভাবক সমানুপাতিক সক্রিয়ণ শক্তি ব্যস্তানুপাতিক না, সমানুপাতিক হবে। তখন আমরা আলোচনা করব, আমরা এটাও আলোচনা করব যখন আমরা প্রভাবক টপিক নিয়ে আলোচনা করব। এখন তো আলোচনা করিনি, প্রভাবক একটা স্পেশাল টপিক নিয়েই আমরা আলোচনা করব। সেইখানে আমরা আলোচনা করব যে কিভাবে কি হচ্ছে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সারমর্ম যদি আমরা বলতে চাই, তাহলে আমরা আলোচনা করে আসলাম রাসায়নিক বিক্রিয়া সংগঠনের তত্ত্ব, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া দুটি নিয়ম মেনে চলে। একটা হচ্ছে সংঘর্ষ তত্ত্ব, আরেকটা হচ্ছে অবস্থা তত্ত্ব। সংঘর্ষ তত্ত্বের নিয়মকরণ পাইছিলাম আমরা তিনটা: ন্যূনতম আঘাত করতে হবে, তারপর নির্দিষ্ট শক্তিতে আঘাত করতে হবে, নির্দিষ্ট দিকে আঘাত করতে হবে। তারপরে আমরা অবস্থা তত্ত্ব বলেই দিলাম যে সর্বোচ্চ চূড়ায় কারোর সাথে বন্ধন ভাঙতেছে, কারোর সাথে বিক্রিয়া বন্ধন তৈরি হচ্ছে। এই পজিশনটাকে অবস্থা বা সক্রিয়ণকৃত জটিল গঠন অবস্থা বলতেছি। তারপরে আমরা সক্রিয়ণ শক্তি আলোচনা করলাম। তাপ উৎপাদের ক্ষেত্রে একরকম, তাপ হারের ক্ষেত্রে আরেক রকম হচ্ছে, অর্থাৎ EX মাইনাস EA হচ্ছে এবং ডেল্টা এইচটা EB মাইনাস EA হচ্ছে। অনেক সময় আমাদের গ্রাফের ক্ষেত্রে মান দেওয়া থাকতেও পারে, আবার নাও দেওয়া থাকতে পারে। যদি আমরা প্রভাবক ইউজ করি তাহলে কিন্তু আমাদের চূড়াটা, শক্তি পর্বতটা ডাউন হয়। কোন প্রভাবক? ধনাত্মক প্রভাবক যদি দেই তাহলে আমাদের কিন্তু এই চূড়াটা ডাউন হচ্ছে, তাই না রে? আর যদি ঋণাত্মক প্রভাবক দিই তাহলে কিন্তু উপরে চলে যাবে, অর্থাৎ বিক্রিয়াটা ধীর গতিতে সম্পন্ন হবে। এটা আমরা প্রভাবক টপিকে বিস্তারিত আলোচনা করব। আশা করা যায় আমাদের আজকের টপিকটা আমরা বুঝছি। তবে আমি কথাগুলো দ্রুত বললাম এই কারণে যে যেহেতু আমাদের অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি শেষ করতে হবে, এই কারণে আমি বেশি দ্রুত কথা বলছি। কারণ আমার টার্গেট ছিল এই টপিকটা আমি ওই যে সংঘর্ষ তত্ত্ব, অবস্থা তত্ত্ব, ওই পাশে তোমার সক্রিয়ণ শক্তি, তাপ উৎপাদী, তাপ হারির জন্য প্লাস ম্যাথ প্লাস তোমার কিছু প্রশ্ন আমি আলোচনা করব। এই আমার টার্গেট ছিল, যার কারণে আমি দ্রুত কথাবার্তা বলছি। তো আমরা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।